পাহাড়ের শান্ত নিরিবিলি সৌন্দর্য আর ঘন কুয়াশায় ঘেরা এক রহস্যময় ছোট্ট শহর কুহেলি। কিন্তু এই শান্ত চাদরের নিচেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার। আচমকাই একদিন কুহেলি থানার এসপি রানা সিংহকে তার নিজের কেবিনেই মৃত অবস্থায় পাওয়া যায়। আপাতদৃষ্টিতে এটিকে আত্মহত্যা মনে হলেও তদন্তে নামা নতুন অফিসার ডিএসপি অগ্নি বসু বুঝতে পারে এর পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র। বাইরে আইনের রক্ষক হলেও ঘরের ভেতর রানা সিংহ কেমন মানুষ ছিল, কেন সন্দেহের তীর বারবার যাচ্ছে তার নিজের ফ্যামিলি আর চেনা মানুষদের দিকে। কুহেলির এই ঘন কুয়াশার আড়াল থেকে শেষ পর্যন্ত কী সত্য বেরিয়ে আসবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে দেখা যায় রানা সিংহের স্ত্রী রাধিকা সিংহ নিজের বাড়িটিকে খুব সুন্দর করে সাজিয়েছে। আজ ওদের 11তম বিবাহবার্ষিকী, তাই দারুণ একটা ক্যান্ডেল নাইট ডিনারের আয়োজন করেছে সে। অন্যদিকে থানায় তখন নাইট ডিউটিতে থাকা কনস্টেবল হরিণ হাতি বাইরের চারদিকটা দেখে এসে ভিতরের স্যারের ঘরে আলো জ্বলতে দেখল। হরিণ দরজার বাইরে থেকেই বলল, স্যার, আপনি কি এখনো বাড়ি যাননি? কোনো উত্তর না পেয়ে সে যখন এসপি রানা সিংহের কেবিনে ঢুকল, তখন যা দেখল তাতে ওর সারা শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে দেখল এসপি রানা সিংহ গলায় দড়ি দিয়ে ঝুলছে, নিচে বইপত্র সব ছড়ানো, আর সেখানে একটা হলুদ রঙের চিরকুটে লেখা রয়েছে টাটা। পরদিন সকালেই এই থানায় জয়েন করে ডিএসপি অগ্নি বসু। থানার বাইরে তখন সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। সবাই আশ্চর্য যে রানার মতো অফিসারকে কে মারতে পারে। সে তো ছিল অপরাধীদের ত্রাস। যাই হোক, শোকাচ্ছন্ন অবস্থায় থানার ভেতরে বসে আছে রানার স্ত্রী রাধিকা সিংহ এবং তার 2 বোন, বড় দিদি দেবিকা ও ছোট বোন ঈশিকা। ফরেনজিক টিম এভিডেন্স কালেক্ট করছে, তাই অগ্নি বসু ওদের সাথে কথা বলার জন্য আলাদা একটা ঘরে ডেকে নিল। অগ্নি বসু প্রথমে রানার স্ত্রী রাধিকাকেই ডাকল। প্রথমে ক্ষমা চেয়ে নিয়ে অগ্নি বসু প্রশ্ন করল, রানা সিংহ কি কম কথা বলতেন? উনি তো আপনার থেকে বয়সে অনেকটাই বড়। আপনাদের কি লাভ ম্যারেজ? রাধিকা উত্তর দিল, কম কথা তো বলতো না। আমি আমার বাবার খুবই ন্যাওটা ছিলাম, ভাবতাম বাবার সব গুণ আমার বরের মধ্যে থাকবে। ও প্রথমে তেমনটাই ছিল, প্রোটেক্টিভ, কেয়ারিং আর বিশ্বস্ত। তখন অগ্নি বসু জিজ্ঞেস করল, উনি কি কোনো কারণে ডিপ্রেসড ছিলেন? আপনাদের সম্পর্কটা কেমন ছিল? এই প্রশ্ন শুনেই রাধিকার মনে পড়ে গেল সেদিনের একটা ঘটনা। সেদিন ওরা সবাই মিলে পিকনিকে গিয়েছিল। সবাই বলতে রানা, রাধিকা, ওর 2 বোন এবং রানার কাছের বন্ধু স্টেশন মাস্টার সিকান্দার। রাধিকা ছিল খুবই ভীতু প্রকৃতির একজন নিরামিষাশী মহিলা, আর সেই রাধিকাকেই রানা একটা পাখি শিকার করে এনে নিজের হাতে ওটা কাটতে বাধ্য করে। ওর বোনেরা বাধা দিলেও রানা কারো কথাই শোনেনি। সে চাইতো এই 3 বোন যেন সবসময় তাকে জমের মতো ভয় পায়। কিন্তু অগ্নি বসুর সামনে এসব অত্যাচার লুকিয়ে গিয়ে রাধিকা শুধু বলল, আমার পুরো জীবনটাই ছিল রানাকে ঘিরে। অগ্নি বসু আবার জিজ্ঞেস করল, এসপি রানাকে কি কেউ মারতে চেয়েছিল? রাধিকার মনে পড়ল সে নিজেই তো রানাকে কতবার বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ভীতু রাধিকা শেষ পর্যন্ত সাহস করে উঠতে পারেনি। সে সব গোপন করে অগ্নিকে বলল, কই, কেউ তো ওকে মারতে চায়নি। এবার ঈশিকাকে ডেকে নিয়ে ডিএসপি অগ্নি বলল, জামাইবাবু হিসেবে উনি কেমন ছিলেন? ঈশিকার মনে পড়ে গেল অন্য এক তিক্ত স্মৃতি। সেদিন রানা ঈশিকার ক্যাফেতে এসেছিল। ঈশিকার হাজব্যান্ড প্রবীর এখন হুইল চেয়ারে বন্দী। প্রবীর একসময় খুব বড় ফুটবল প্লেয়ার ছিল, কিন্তু কোনো একটা কারণে ওর পা দুটো কেটে বাদ দিতে হয়েছে। রানা এই ক্যাফেতে ওর প্রিয় ডিশ খেতে এসে হঠাৎই পা হড়কে পড়ে যাওয়ার ভান করে ফুটন্ত গরম খাবারটা প্রবীরের কোলে ফেলে দেয়। তারপর আবার সেটা ধোয়ার নাটক করে এক মুখ জল ছিটকে দেয় প্রবীরের কোলে। এগুলো রানা ইচ্ছাকৃতই করছিল প্রবীরকে অপমান করার জন্য। ঈশিকা তখন রেগেও গিয়েছিল, কিন্তু ঈশিকা এই সত্য অগ্নিকে না বলে উল্টো বানিয়ে বলল, রানাদা বড় দাদার মতো আমাদের খেয়াল রাখত। অগ্নি বলল, ওকে কি কেউ মারতে পারে? ঈশিকা ভাবল সে নিজে তো কতবার চাকু হাতে নিয়ে রানাকে মারতে চেয়েছিল, কিন্তু মুখে বলল, আমি জানি না তো। এবার অগ্নি বসু ডাকল এখানকার ডিএম প্রতীক বাবুর স্ত্রী দেবিকাকে। দেবিকা হল রাধিকার বড় দিদি। বাবা মারা যাওয়ার পর থেকে দেবিকাই বোনেদের আগলে রেখেছে। দেবিকাকেও অগ্নি একটু ঘুরিয়ে একই প্রশ্ন করলে দেবিকা বলল, জানি না, আমি তো গুণে দেখিনি। অগ্নি বলল, ব্রাদার ইন ল হিসেবে উনি কেমন ছিলেন? দেবিকা তখন ভাবল পেছনের এক ব্ল্যাকমেলের কথা।
সেদিন সকালে দেবিকা বাচ্চাদের ব্রেকফাস্ট দিচ্ছিল। এমন সময় রান্নাঘরে এসে রানা নিজের মোবাইলে একটা ছবি বের করে দেবিকাকে দেখায়। মোবাইলের ছবিতে দেবিকা দেখতে পায় সে যে স্কুলে পড়ায় সেখানকার এক টিচার নিলয়ের সাথে তার একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। রানা চাইছিল দেবিকার ছেলে অলিকে এই ছবিটা দেখিয়ে দিতে। এই ছবিটা নিয়ে রানা প্রায়ই দেবিকাকে নোংরা ব্ল্যাকমেল করত, কিন্তু দেবিকা এই সত্য লুকিয়ে অগ্নিকে বলল, আমাদের নিজেদের ফ্যামিলির মতোই রানাদা আমাদের আগলে রাখত। অগ্নি বলল, কেউ কি ওনাকে মারতে চাইছিল? দেবিকাও মনে মনে ভাবল সে তো নিজেই সুপারি কিলার লাগিয়েছিল রানাকে মারার জন্য। তবে মুখে বলল, কোনো পুলিশের অনেক শত্রু থাকে, রানাদারও হয়তো ছিল। সমস্ত ইন্টারোগেশনের পর এসপি রানার মৃতদেহ পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয়। অগ্নি ভাবল এদের তিনজনের উত্তরগুলো তো মিলল না। এদিকে বডি যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন ভিড়ের মধ্যে থেকে সিকান্দার চিৎকার করে ইশিকার দিকে আঙুল তুলে বলল, ওই খুনি, ও পালিয়ে যাচ্ছে, ওকে ধরুন। এর কারণ হল সেদিন ক্যাফেতে দেবিকা বিদেশ থেকে প্রবীরের জন্য কৃত্রিম পা আনার কথা বলছিল, আর সেই সময় রানা আর সিকান্দার এসে বিষয়টাকে নিয়ে চরম ঠাট্টা তামাশা শুরু করে। রেগে গিয়ে ইশিকা বলেছিল, তোমার জন্যই তো এটা হয়েছে। তখনই সে চাকু নিয়ে রানাকে মারতে গিয়েছিল। এদিকে থানায় বড়বাবু এসে অগ্নিকে বলল, একটা সুইসাইড কেসের পোস্টমর্টেম করতে কতদিন সময় লাগে অগ্নি? ওদিকে সিকান্দার গোটা টাউনে বলে বেড়াচ্ছে ইশিকাই নাকি রানাকে মার্ডার করেছে। তুমি বরং কুহেলির পুলিশদের জন্য একটা মেন্টাল থেরাপির ব্যবস্থা করো। অন্যদিকে দেবিকা ভাবছিল পেছনের সেই অভিশপ্ত দিনের কথা, যেদিন প্রবীরের লাইফটা ধ্বংস হয়ে গিয়েছিল। সেদিন এক ফুটবল ম্যাচে প্রবীর ম্যান অফ দ্য ম্যাচ হয়ে একটা বড় অফার পেয়েছিল। এই খুশির খবর শুনে সবাই আনন্দ পেলেও রানা হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল। সে জোর করে প্রবীরকে গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে পড়ে। গাড়িতে প্রবীর বলেছিল, রানাদা, আজ তুমি একটু বেশি ড্রিঙ্ক করেছ, গাড়িটা আমি চালাই। কিন্তু রানা শোনেনি। এর কিছুক্ষণ পরেই ইশিকার কাছে ফোন আসে যে রানার গাড়ি এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করেছে এবং হসপিটালে প্রবীরের পা দুটো কেটে বাদ দিতে হয়েছে। এই পুরনো কথা ভেবে রাধিকা ও দেবিকা ভীষণ কষ্ট পাচ্ছিল। এদিকে রাস্তায় সিকান্দার সমানে ইশিকাকে ফলো করে যাচ্ছিল। ভয় পেয়ে ইশিকা বাড়ি ফিরে রাধিকাকে বলে, ওই সাইকো সিকান্দার আমাকে সমানে ফলো করছে, ও আমাকে খুনি বানিয়ে ছাড়বে। তখন রাধিকার কাজের মেয়েটি একটু অদ্ভুত দৃষ্টিতে ইশিকার দিকে চেয়ে থাকে। রাধিকা ঘরের সমস্ত চাকুছড়ি একটা রুমালে বেঁধে রেখে বলল, এগুলো তো আর কাজে লাগবে না। ওদিকে ডিএসপি অগ্নি বসু যখন পুলিশ স্টেশন থেকে বেরোচ্ছিল তখন আমরা দেখতে পাই একটা হুডি পরা রহস্যময় লোক আড়াল থেকে ওর উপর কড়া নজর রাখছে। পরদিন সকালে রানার জন্য একটা স্মরণ সভা রাখা হয়। সেখানে সিকান্দার বলল, ১৯ তারিখে রানার সাথে আমার শেষ দেখা হয়েছিল। সেদিনও মারাত্মক খুশি ছিল, বাড়িতে গিয়ে ভালো মন্দ খাবে বলছিল। এটা শুনেই অগ্নি বসু হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, সিকান্দারবাবু, আপনাকে আমরা পুলিশ কাস্টাডিতে নিচ্ছি, কারণ এসপি রানা সিংহ ১৯শে ফেব্রুয়ারি সন্ধে ৭টা থেকে ৭:৩০ নাগাদ খুন হয়েছেন, আর আপনি ওর সাথে লাস্ট দেখা করেছিলেন। অগ্নি বসু রাধিকাকে বলল, পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে, ওটা সুইসাইড নয়, রানাকে একটা মোটা দড়ি দিয়ে গলা টিপে মেরে তারপর টাঙিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ১৯ তারিখ সন্ধে ৭টায় আপনি কি করছিলেন? রাধিকা বলল, আমি একটা মরা পাখি কাটছিলাম। দেবিকা বলল, আমার ডিনার প্ল্যান ছিল। কিন্তু আমরা দেখি যে সেদিন রাত্রে দেবিকা হুডি পরে ওর নিজের জিপের ডিকিতে কিছু লুকিয়ে রাখছিল। ইশিকা অগ্নিকে বলল, আমি আমার ক্যাফেতে রান্না করছিলাম, কিন্তু ও সেদিন মুখ ঢাকা দিয়ে পুলিশ স্টেশনেই গিয়েছিল সন্ধে ৭টা থেকে ৭:৩০ নাগাদ। এরপর ইশিকা ক্যাফেতে যাওয়ার জন্য বেরোলে অগ্নি তাকে ড্রপ করে দিতে চাইল। যাওয়ার পথে অগ্নি বলল, এসপি রানা একটা বড় স্মাগলার গ্যাংকে ধরেছিল, হতে পারে ওরাই মেরেছে। ইশিকা তখন মনে মনে ভাবল, সেদিন রানা ওর ক্যাফেতে এলে ইশিকা সুযোগ বুঝে খাবারে রেড কিলার মিশিয়ে দিয়েছিল। এদিকে থানায় সিকান্দার বলল, ওই খাবার খেয়েই রানা ৩ দিন হসপিটালে পড়েছিল, ইশিকাই খুন করেছে রানাকে। প্রবীরের একটু গরম স্যুপ পড়ে গিয়েছিল বলে ইশিকা একদিন আমার কোয়ার্টারে গিয়ে সিকান্দারের সামনেই রানাকে জুতো পেটা করেছিল। তখনই থানার বড়বাবু এসে কেসের আপডেট চাইলে অগ্নি বলল, স্যার, রানার ধরা কোনো ক্রিমিনাল এই খুনটা করেনি, এটা খুনির প্রথম কাজ। সুইসাইড নোটটা ফালতু, কেউ মরার সময় টাটা লিখে যায় না। রানা খুনিকে চিনত, কোনো বন্ধু বা আত্মীয়ই মার্ডারটা করেছে। সিকান্দার কান পেতে সব কথা শুনছিল। বড়বাবু চলে যাওয়ার পর সে ভেতরে ঢুকে বলল, রানার ফ্যামিলি মার্ডারটা করেছে, মানে দেবিকা। সে জানালো একদিন রাস্তায় দেবিকার গাড়িতে রানার সাথে দেবিকার তুমুল ঝামেলা হয়েছিল। এদিকে দেবিকার হাজবেন্ড প্রতীক বলল, রানার ১০০০টা শত্রু, পুলিশ কি করে খুঁজবে?
দেবিকা তখন ভাবছিল, এই তো সেদিন খাবার টেবিলে রানা সবার সামনে দেবিকাকে নিলয়ের নাম নিয়ে ব্ল্যাকমেল করছিল। প্রতীক তখন ওখানেই ছিল, কিন্তু দেবিকা কোনো মতে পরিস্থিতি সামাল দেয়। প্রতীক দেবিকাকে বলল, আমি 4 দিনের কাজে দিল্লি যাচ্ছি। ঠিক সেই সময় আমরা দেখি সেই হুডি পরা লোকটা দেওয়ালের পিছন থেকে উকি মেরে ওদের কথাগুলো শুনছিল। এরপর অগ্নি বসু আবার গেল রাধিকার বাড়ি। অগ্নি জিজ্ঞেস করল, সিকান্দার তো বলছে ইশিকা এসপি রানাকে জুতো মেরেছিল, শুনে কি এটা মধুর সম্পর্ক মনে হচ্ছে? রাধিকার মনে পড়ল সেদিন রাতে রানা খুব রেগে বাড়ি ফিরে ওকে প্রচণ্ড মারধর করেছিল। রাধিকা বুঝল জুতো খাওয়ার রাগটাই রানা ওর ওপর মিটিয়েছিল। কিন্তু কথা ঘুরিয়ে রাধিকা বলল, সিকান্দারের মাথা ঠিক নেই অফিসার। কনস্টেবল হরিণও বলল, হ্যাঁ স্যার, ও রাস্তাঘাটে প্রায়ই ঝামেলা করে। অগ্নি বলল, এসপি রানাকে 19 তারিখে আপনি লাস্ট কখন দেখেন? রাধিকার মনে পড়ল বেরোনোর সময় সে রানাকে একটা দামি ঘড়ি গিফট করেছিল। রানা বলেছিল, আমাকে জিজ্ঞেস না করে টাকা সরাবে না। অগ্নি বলল, কিন্তু মৃত্যুর সময় তো ওর হাতে কোনো ঘড়ি ছিল না। রাধিকা মোবাইলে ঘড়ির ছবি দেখালো। এরপর দেখা যায় দেবিকার গাড়ির ড্রয়ারে রানার সেই ঘড়িটা রাখা রয়েছে। দেবিকা গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তায় শার্প শুটার ননী গোপালকে দেখতে পেল। এই ননী গোপাল দেবিকার কাছে 20 লাখ টাকা দাবি করে ব্ল্যাকমেল করছে, না দিলে সে অগ্নির কাছে সব বলে দেবে। সেদিন রাতে ডিএসপি অগ্নি বসু ওর নিজের বাড়িতে কারোর একটা ছায়া দেখতে পেল, কিন্তু লোকটা কে সেটা বুঝতে পারল না। এদিকে দেবিকা ওদের হোমস্টেতে সবাইকে মিট করতে বলেছে, সেখানে রাধিকা আর ইশিকাও এসেছে। রাধিকা এসে ভয়ে বলল, দিদি, অগ্নি ইশিকাকে খুনি ভাবছে, আর ও রানার মিসিং ঘড়ির কথাও জিজ্ঞেস করছিল। এবার দেবিকা একটু ভয় পেল। রাধিকা বলল, তোরা কি কখনো চেয়েছিলি রানা মরে যাক? ওরা দুজনেই বলল, কখনোই না। তখন রাধিকা বলল, তাহলে এমন কে আছে যে রানার মৃত্যু চেয়েছিল? ইশিকা আর দেবিকা চুপ করে রইল। দেবিকার মনে পড়ল সে নিজে রানার গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিল, গাড়িটা অ্যাক্সিডেন্টও করেছিল, কিন্তু রানার কিছুই হয়নি। রানা যেন অমর, কোনোভাবেই তাকে মারা যাচ্ছিল না। অন্যদিকে অগ্নি বসু হরিণকে বলল, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, প্রবীরের 2টো পা কেটে বাদ দিতে হলো, অথচ রানার একটা অ্যান্টিসেপটিকও লাগল না। ব্যাপারটা ভারী অদ্ভুত নয়? ইশিকার মোটিভ সব থেকে স্ট্রং। হরিণ বলল, কিন্তু এত বড় মৃতদেহকে তুলে ঝোলানো একার পক্ষে সম্ভব নয়। অগ্নি তখন মেকানিকদের ডাকতে বলল। থানায় এসে মেকানিক বলল, স্যার, প্রথমবার ব্রেক জ্যাম হয়েছিল ঠান্ডা হাওয়ার কারণে, কিন্তু দ্বিতীয়বার ব্রেকের সব তার কেটে কুচি কুচি করে দিয়েছিল কেউ। মেকানিক চলে যাওয়ার পর অগ্নি হরিণকে বলল, এসপি রানার মার্ডার হলো 19শে ফেব্রুয়ারি, আর তার ঠিক 1 মাস আগে কেউ তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। অগ্নি ফুড পয়জনিংয়ের ব্লাড টেস্টের রিপোর্টের কপি জোগাড় করতে বলল, আর ইশিকার সাথে কথা বলতে চাইল। এদিকে দেবিকা সেই শার্প শুটারকে দেওয়ার জন্য 15 লাখ টাকার একটা চেক পাঠিয়েছিল, কিন্তু ব্যাংক ডিএমের সাইন ছাড়া চেক অ্যাপ্রুভ করছে না। ইশিকা শুনে বলল, কিসের 15 লাখ টাকা রে? দেবিকা রাধিকার সামনে সত্য লুকাতে বলল, অলির ইনভেস্টমেন্ট প্ল্যানের টাকা। এরপর দেবিকা আর ইশিকা একটা ঝিলের ধারে দেখা করল। সেখানে আগুন ধরিয়ে দেবিকা ঘড়িটা আর ইশিকা রেড কিলারের সিসিটা আগুনে পুড়িয়ে ফেলল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদিন ইশিকা চুপি চুপি চাকু নিয়ে রানাকে মারতে ওর ঘরে ঢুকে দেখে দেবিকাও ওখানে রানাকে মারার জন্যই ঢুকেছে, কিন্তু শেষ পর্যন্ত দুজনের কেউই খুন করতে পারেনি। দেবিকা তার আর নিলয়ের সম্পর্ককে ইশিকাকে জানিয়ে বলেছিল যে রানা এই ফটো নিয়ে তাকে ব্ল্যাকমেল করে। দেবিকা বলল, রানাদা চায় আমি আর তুই আমাদের জীবন নিয়ে এতটাই জর্জরিত হয়ে যাই যে রাধিকার কথা ভাবার টাইম না পাই। আজ ওদের সেদিনের কথাগুলো মনে পড়ছিল। দেবিকা বলল, শার্প শুটার ননী গোপাল আমাকে ব্ল্যাকমেল করছে। এদিকে রাতে অগ্নি আর হরিণ গেল সিকান্দারের কোয়ার্টারে, কিন্তু গিয়ে দেখল কোয়ার্টারে তালা দেওয়া। ওদিকে ইশিকা আর দেবিকা গেল ননী গোপালকে টাকা দিতে। ননী গোপাল 20 লাখ টাকা দাবি করলে ইশিকা বলল, ঠিকঠাক করে তো গুলিও চালাতে পারো না, আবার 20 লাখ? ননী গোপাল বলল, সেদিন রানা আর সিকান্দার নাচছিল, তাই গুলি মিস হয়ে দেওয়ালে লেগে যায়। থানায় ফিরে অগ্নিবসু সিকান্দারের কোয়ার্টারের দেওয়ালে গেঁথে থাকা সেই গুলিটা লক্ষ্য করল, যেটাকে পেরেক ভেবে সিকান্দার টর্চ ঝুলিয়ে রাখত। অগ্নি ফরেন্সিক টিমকে ডেকে বলল, রানাকে মারতেই গুলিটা করা হয়েছে, খোঁজ নাও লং রেঞ্জ রাইফেল কার কাছে আছে। পরের সিনে দেখা যায় রানার পিঠে খিঁচ ধরেছে, সে রাধিকাকে বাম আনতে বলল। এদিকে রাধিকা তখন সিঁড়িতে নারকেল তেল ছড়িয়ে রাখছিল, যাতে পা স্লিপ করে রানা পড়ে যায়। যথারীতি নিচে নামতে গিয়ে রানা পড়ে গেল। রাধিকা তাড়াতাড়ি সেখানে আসে আর দেখে যে রানা দাঁড়িয়ে আছে। ও বলল, পড়ে গিয়েই পিঠের ব্যথাটা ঠিক হয়ে গেল? সিঁড়িতে এত তেল ফেলেছ কেন? মুছে দাও। থানায় হরিণ লিস্ট এনে বলল, কুহেলিতে 4 জনের কাছে এই রাইফেল আছে, 3 জন রিটায়ার্ড আর্মি অফিসার আর 1 জন আমাদের রানা স্যার।
সকালে সিকান্দার অগ্নির কাছে এসে প্রোটেকশন চাইল। অগ্নি বলল, টার্গেট আপনি ছিলেন না, রানা স্যার ছিলেন। পরের সিনে দেখা যায় রাধিকা চা বসাচ্ছিল, তখন কাজের মেয়েটি এসে বলল, দিদি, আজ তোমার জন্য কফি এনেছি, এখন থেকে এই বাড়িতে কফি বানালে তোমাকে আর কেউ কিচ্ছু বলবে না। ওদিকে বড়বাবু ফোন করলে অগ্নি জানালো, স্যার, খুব ইম্পর্ট্যান্ট একটা লিড পেয়েছি। এদিকে পুরনো স্টোর রুমে রাধিকাকার সমস্ত চাকু ছুরি একটা ট্রাঙ্কে লুকাচ্ছিল। হঠাৎ একটা ঝুড়ির মধ্যে হলুদ রঙের একটা লাইনের দড়ি দেখতে পেয়ে কাজের মেয়েটি বলল, দিদি, তুমি এটা এখানে রেখেছ? অন্যদিকে দেবিকার হাজবেন্ড ফোন করে দেবিকাকে বলল, তুমি এক্ষুনি রাধিকার কাছে যাও, খবর আছে রানাকে লং রেঞ্জ রাইফেল দিয়ে মারার চেষ্টা হয়েছিল। দেবিকার সোজা ক্যাফেটে গিয়ে ইশিকাকে নিয়ে রাধিকার ঘরের দিকে যাওয়ার সময় ননীগোপালকে ফোন করে বলল, তুমি কুহেলি ছেড়ে পালাও। কিন্তু ননীগোপাল বলল, টাকা না নিয়ে পালাবো না, আমি তো রানা সিংহের রাইফেল নিয়েই সেদিন ওকে শ্যুট করেছিলাম। শুনে দেবিকা ভয় পেয়ে গেল, কারণ রাধিকা তো আরও ফেঁসে যাবে। এদিকে অগ্নি বসু রানার বাড়ি গিয়ে দেখল রাধিকা সেই হলুদ রঙের দড়িটা টাঙিয়ে কাপড় মেলছে। অগ্নি বলল, এই দড়িটা আপনি কোথায় পেলেন? কাজের মেয়েটি বলল, আমি নিয়ে এসেছি। অগ্নি জিজ্ঞেস করল, এসপি রানার কোনো রাইফেল ছিল? রাধিকা অগ্নিকে রানার রাইফেলটা এনে দিল। অগ্নি বাড়ি ফেরার সময় হরিণকে বলল, আমি রিপোর্টের জন্য ওয়েট করছি, তুমি ফোর্স রেডি রাখো। অগ্নি বাড়ি ঢুকে দেখল ওর সারা বাড়ি কেউ সার্চ করেছে। হঠাৎ পিছন থেকে এক মুখোশ পরা লোক এসে অগ্নির মাথায় আঘাত করে এবং একটা ফাইল নিয়ে পালায়। অগ্নি অজ্ঞান হয়ে পড়ে যায়। সেদিন রাতেই দেবিকা আর ইশিকা রাধিকাকে বলল যে ওরা অনেকবার রানাকে মারার চেষ্টা করেছে, কিন্তু রাধিকা ওদের অবাক করে দিয়ে বলল, আমিও তো কত রাত বালিশ নিয়ে দাঁড়িয়ে থেকে রানার মুখে চাপা দিয়ে মারব বলে, কিন্তু পারিনি। এদিকে হরিণ আর এক কনস্টেবলের ডাকে অগ্নির জ্ঞান ফেরে। অগ্নি বলল, ডিরেক্টলি সিকান্দারকে ধরে আমার কাছে নিয়ে এসো। কিন্তু পুলিশ গিয়ে দেখল সিকান্দারের ঘরে তালা বন্ধ। এদিকে অগ্নির হাতে দুটো রিপোর্টই চলে এসেছে। 1, রানার রাইফেলটি রিসেন্টলি ইউজ হয়েছে। 2, ইশিকা সেদিন সন্ধে 7:30 থেকে প্রায় 1 ঘন্টা এই পুলিশ স্টেশনেই ছিল। অগ্নি বলল, হরিণ চলো, 2 বোনকেই ধরতে হবে। ঠিক তখনই এক দোকানদার এসে খবর দিল যে ননীগোপাল নামের এক লোক ডিএমের ওয়াইফকে ব্ল্যাকমেল করছে। দোকানদার ননীগোপালের ফটো দেখালে পুলিশ বাজার এলাকায় তল্লাশি করে ননীগোপালকে ধরে ফেলে। ননীগোপাল বলল, দেবিকা ম্যাম ওকে সুপারি দিয়েছিল রানাকে মারার জন্য, কিন্তু সেদিন টার্গেট মিস হয়ে যায়। দেবিকা ম্যাম একটা লয়্যালটি, অন্য লোকের সাথে প্রেমও করছিল, রানা সেটা জানতে পেরে যায়। ননীগোপালকে ছেড়ে দিল অগ্নি। এদিকে আমরা দেখি রাধিকা সেই ছোট ছোট লেখা চিরকুটগুলো পুড়িয়ে ফেলল। তাহলে কি ওই খুনটা রাধিকাই করেছে? কারণ দড়িটাও তো ওর কাছেই ছিল। অন্যদিকে একজন নতুন পুলিশ অফিসারকে আমরা আজ কুহেলিতে আসতে দেখতে পাই। এদিকে হরিণ আর তার টিম দেবিকা আর ইশিকাকে ধরে থানায় নিয়ে আসে। এই খবরটা পেয়ে রাধিকা দৌড়ে থানায় এসে বলল, ওরা দুজন কিচ্ছু করেনি অফিসার, ওদের ছেড়ে দিন, আমি সব বলছি। ঠিক সেই মুহূর্তে সেখানে থানার বড়বাবু এসে পৌঁছায়, আর এখানেই আছে কাহিনীর একটা বিরাট টুইস্ট। বড়বাবু বলল, ইনভেস্টিগেশন বন্ধ করো ইমিডিয়েটলি। অগ্নি বলল, স্যার, আমি কেসটা প্রায় সলভ করে ফেলেছি। সেখানে আসে সিকান্দার। অগ্নি বলল, স্যার, সেদিন আমার বাড়িতে মুখোশ পরে সিকান্দারই আমাকে অ্যাটাক করেছিল, আমি ওর লাল লেস লাগানো জুতো দেখেছি। বড়বাবু বলল, সিকান্দার অর্ডার ফলো করেছে। অগ্নি অবাক হয়ে বলল, কার অর্ডার? তখন বড়বাবু বলল, সাত্ত্বিক সান্যালের অর্ডারে। এবার আমরা সেই অফিসার সাত্ত্বিক সান্যালকে থানায় আসতে দেখি। সাত্ত্বিক তখন একটা ফটো অগ্নির সামনে ছুঁড়ে দিয়ে বলল, দেখুন তো, এখানে রানার সাথে আপনি কি না? বড়বাবু বলল, রানা সিংহ কলকাতা একাডেমিতে শুটিং ক্লাস নিতে যেত অগ্নি, তোমারই ব্যাচে। তোমাদের তো ভালোই আলাপ ছিল, নাকি প্রেম ছিল? অগ্নি, তোমার সমস্ত ইনভেস্টিগেশন বরখাস্ত করা হলো আর তোমাকে সাসপেন্ড করা হলো। এখন রানা সিংহ মারার কেসে তুমিই প্রাইম সাসপেন্ড। সাত্ত্বিক বলল, অগ্নিবাবু, আপনি তো 20 ফেব্রুয়ারি এই কেসটা নিতে কুহেলিতে এসেছিলেন, তাহলে 19 ফেব্রুয়ারি সন্ধেবেলায় আপনি কুহেলিতে কি করছিলেন? এবার আমরা দেখি 19 তারিখ রাতের সেই আসল ঘটনা। সেদিন রাতে রানা বাড়ি ফেরার সময় রাস্তার মাঝখানে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে রানা বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে সামনে তাকিয়ে ভীষণ ভয় পেয়ে যায়। আর আমরা দেখি সামনে হুডি পরে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং ডিএসপি অগ্নি বসু, এবং এখানে সিরিজটিকে অসমাপ্ত রেখে শেষ করা হয়েছে। আশা করি পরের সিজনে আমরা আসল খুনিকে তা জানতে পারবো। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।